তিনি বাংলাদেশের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং আপনারা জানেন যে গত জুলাই অগাস্ট বিপ্লবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্ররা গৌরবজনক এবং বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এর বাইরে আরেকটি বিষয় না বললেই না, সেটা হচ্ছে যে আপনারা যারা আমার এপিসোডগুলো দেখেন, আমার এপিসোডগুলো করার আগে গত 3 বছর ধরে খলিল ভাইয়ের সাথে প্রায় প্রত্যেকটা এপিসোড করার আগে নানা বিষয়ে আলাপ করে ওনার সাজেশন, ওনার গাইডেন্স, ওনার ইনপুটস এ সমস্ত নিতাম। এবং আমার এপিসোডটা যাওয়ার পরে আমি প্রথম যাকে ফোন করতাম যে কেমন হয়েছে এটা, আপনার ফিডব্যাক কি। অধিকাংশ ক্ষেত্রেই উনি ভালো বলেছেন, বাট উনি ক্রিটিক করেছেন, সমালোচনা করেছেন, কোথাও বলেছেন যে এটা এভাবে না বলে। শুধু আমার ইউটিউবের ভিডিও না, আমার ফেসবুকের অ্যাক্টিভিটিসে উনি অনেক জায়গায় মতামত দিয়েছেন, ক্রিটিক করেছেন, যেন আমরা এই অ্যাক্টিভিজমটাকে রাইট ডিরেকশনে নিয়ে যেতে পারি। তো অনেকেই বলেন আর কি যে আমার ভিডিওগুলো একটা বিধ্বংসী ভূমিকা ছিল। তো আমি যদি অর্জুন হয়ে থাকি তাহলে আমার পিছনের শ্রীকৃষ্ণ খলিল ভাই। খলিল ভাই, আপনাকে স্বাগতম আমার চ্যানেলে। আমরা খুবই আনন্দিত যে আজকে আপনি এসেছেন এবং আজকে আপনার কাছ থেকে আমরা শুনবো ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের বিষয়। এবং আমার প্রথম প্রশ্ন যে হাসিনার শাসন আমলে ভারত বাংলাদেশ সম্পর্ককে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আপনাকে অজস্র ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি আমার সম্পর্কে যা বললেন আমি অভিভূত বোধ করছি, এর জন্য আমি তৈরি ছিলাম না। অর্জুনের জায়গায় আমি নাই, তবে শ্রীকৃষ্ণের জায়গায় আমি নাই, অর্জুনের জায়গায় আপনি 100 ভাগ। তো যেটুকু আমি বলবো যে গত 3 বছর ধরে আপনার এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জন্য আপনি যা কিছু করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব পুনরুদ্ধারে আপনার যে বিশাল ভূমিকা, তার নিত্যদিনের সাক্ষী কিন্তু আমি দেখেছি। অনেক সময় আপনি আমাকে ফোন করেছেন, তখন প্যারিসে 4টা বাজে রাতে, আপনি ঘুমান নাই, হ্যাঁ, কাজ করে গেছেন, পরের দিন কিন্তু 3.5 কাজ। আর আপনার কাজ তো আমি জানি, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেন আপনি লরিয়াল কোম্পানিতে। অনেকেই বুঝবে না এই কাজের গুরুত্ব, বাট আই নো। আপনি আরেকটা কাজ করেছেন, সেটা হচ্ছে রাজনীতি থেকে শুরু করে কূটনীতি, অর্থনীতি ইত্যাদির জটিল বিষয় আপনি খুব প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করেছেন। সুনাগরিক হতে হলে, উত্তম নাগরিক হতে হলে, সচেতন নাগরিক হতে হলে এই জিনিসগুলো জানা, বোঝা, এগুলো আমাদের জন্য খুব প্রয়োজন। আপনি সেই হিসাবে একজন শিক্ষকের ভূমিকাও পালন করেছেন। তা এই আন্দোলনে, আপনার এই দীর্ঘ আন্দোলনে, যার সমাপ্তি ঘটেছে ছাত্র জনতার বৈপ্লবিক অভ্যুত্থানে, আপনার যে অদ্বিতীয় অবদান, অনবদ্য অবদান, সেটা ইতিহাসে স্বর্ণাক্ষরেই লেখা থাকবে। আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে এই আন্দোলনে যারা শহীদ হয়ে, বিনম্র শ্রদ্ধা। যারা নির্যাতিত এবং আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছে সহমর্মিতা এবং সকল বিজয়ী বীরদেরকে জানাচ্ছি মোবারকবাদ। এর ভেতরে আমার ইউনিভার্সিটি, ওয়েস্ট ইউনিভার্সিটির, যার আমি একজন অন্যতম প্রতিষ্ঠাতা, তার ছাত্ররাও আছেন। আমি এর জন্য খুব গর্বিত বোধ করি। আপনার প্রশ্নে আসি। শেখ হাসিনার 15 বছর শাসনকালে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কটা ছিল, সেটা কিন্তু স্বাভাবিক, সাধারণ অর্থে দুটো স্বাধীন দেশের ভেতরে দেওয়া নেওয়ার যে কূটনৈতিক সম্পর্ক, এটা সেরকম ছিল না। এটা ছিল শেখ হাসিনার সাথে ভারতের একটা বিশেষ বন্দোবস্ত। মোটা দাগে এইটাই ছিল এই সম্পর্কের প্রকৃতি। এবং এই সম্পর্কের টার্মস অফ এনগেজমেন্ট ছিল ভারত শেখ হাসিনার ক্ষমতায় থাকা নিশ্চিত করার সকল রকম চেষ্টা করবে এবং শেখ হাসিনা তার বিনিময়ে ভারতের বিভিন্ন স্বার্থ দেখবেন, বিশেষ করে নিরাপত্তা স্বার্থ। শেখ হাসিনার একটা কথাতেই কিন্তু এই সম্পর্কের নির্যাসটা ফুটে উঠেছে। তিনি বলেছিলেন যে আমি ভারতকে যা দিয়েছি তা চিরকাল মনে রাখবে। তিনি কিন্তু বলেননি যে আমি ভারত থেকে যা এনেছি বাংলাদেশের মানুষ চিরদিন সেটা স্মরণে রাখবে। তিনি বলেননি যে আমি বাংলাদেশের সকল নদীর জন্য পানির ন্যায্য হিস্সা আদায় করে আনতে পেরেছি। তিনি বলেননি আমি সীমান্তে ফেলানি থেকে শুরু করে বাকি যারাই নিহত হয়েছেন সেই হত্যাকাণ্ডগুলো বন্ধ করে দিয়েছি। তিনি বলতে পারেননি আমি ভারতের বাজার খুলে দিয়েছি, যাতে করে খুলে দেওয়ার বন্দোবস্ত করেছি যাতে করে বাংলাদেশের পণ্য অবাধে ভারতে প্রবেশ করতে পারে। তিনি এগুলোর কিছুই বলতে পারেননি। তার কারণ হচ্ছে ওই যে বললাম টার্মস অফ এনগেজমেন্ট, তাতে এগুলো ছিল না যা দেবার। এবং সেই হিসাবে বলবো যে
শেখ হাসিনা এবং তার অনুসারীরা ভারতের স্বার্থের প্রতি অনুগত ছিলেন প্রধানত, এবং বাংলাদেশের স্বার্থ কার্যত তাদের কাছে গৌণ বলেই প্রতীয়মান হয়েছে। অন্তত এই সম্পর্কের ফলাফল থেকে আমরা সেই ধারণাই করতে পারি। এই সম্পর্কের সূচনা কংগ্রেসের আমলে। আমাদের মনে আছে 2014 সালের নির্বাচনের আগে 2013 সালের ডিসেম্বরে সম্ভবত ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকায় উড়ে এসেছিলেন মিস্টার এরশাদকে ঘাড় ধরে নির্বাচনে আসবার ব্যবস্থা তিনি করেছিলেন। আমরা দেখেছি সেখান থেকে সেটা কিন্তু এই সম্পর্কের সূচনা লগ্নের একটা ঘটনা। এবং 14 সালের নির্বাচন কি হয়েছে সেটা আমরা জানি। এরপরে আমরা দেখেছি গত নির্বাচনে কিভাবে প্রেসিডেন্ট বাইডেনের বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে এজেন্ডা ছিল সেটাকে ভারত কিভাবে ভণ্ডুল করে দিয়েছে, এবং এই কাজটাই এই দামি নির্বাচনের পথটা প্রশস্ত করেছিল। এটা আমরা সেদিন আমরা দেখলাম। হাসিনা এবং তার অনুসারীরা এজন্য বলেছি যে বাংলাদেশের স্বার্থের প্রতি চরম উদাসীনতা দেখিয়েছেন, এবং এজন্যে তার দলের একজন প্রার্থী বলতে পেরেছিলেন যে আমি হাসিনারও প্রার্থী, ভারতেরও প্রার্থী। আপনি ভাবা যায় এই কথা, একটা স্বাধীন দেশে এরকম একটা কথা কেউ বলবে? এই বিশেষ বন্দোবস্ত হিসেবে বাংলাদেশ কেবল তার ন্যায্য যে প্রাপ্তি সেটা থেকে বঞ্চিত হয়েছে তা নয়, বাংলাদেশের রাষ্ট্রের এবং বাংলাদেশের জনগণের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাতে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিঘ্নিত হয়েছে, আমাদের মানুষের গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা এবং অন্য সকল ধরনের স্বাধীনতা বিলুপ্ত হয়ে গিয়েছিল। এই সময় আমরা দেখি সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা, যে তিনটা শব্দ আমরা সবসময় ব্যবহার করতাম, আমরা বলেছি এই কথাটি। দ্বিতীয়, এবং আপনি দেখেন ওই সময়টাতে যে ভয়াবহ রকমের অমানবিকতা হাসিনা সরকার প্রদর্শন করেছে সেটা আমরা আমাদের জীবিত স্মৃতিতে দেখি নাই। যে ধরনের অপরাধ সংগঠিত হয়েছে, আপনার ধরেন বিচার বহির্ভূত খুন, তারপর আপনার গুম করে দেওয়া, ভুতুরে মামলা, লক্ষ লক্ষ, যারা আপনার বিরোধী মত বা বিরোধী দল দমনের এমন কোনো চেষ্টা নাই, করা হয় নাই। আপনি তো তার একজন ভিকটিম, থাকতে পারেননি দেশে। তো ধরেন এগুলো আয়নাঘর ভাবা যায়। আমার ওই আয়নাঘরের ছবিগুলো যখন দেখলাম, আমার নাৎসিদের কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা মনে হলো। আমাদের দেশের লোক হয়ে আমাদের দেশের মানুষকে এইরকম একটা অবস্থায় ফেলে দেওয়া, আমি কিন্তু ভাই সেটা খুব একটা দেখি নাই। এছাড়া বাংলাদেশের অর্থনীতি আপনি চিন্তা করে দেখেন, ব্যাপক লুটপাট এবং টাকা পাচার করে আমরা আজকে এই অবস্থায় এসেছি। এই টাকাগুলো যদি বাংলাদেশে থাকতো, আমাদের রিজার্ভের কোনো সমস্যা থাকতো? আপনি বলেন। তো এই যে একটা ব্যবস্থা, এতে আমাদের যে সমস্ত ক্ষতি হলো সেই ক্ষতি অনেক কিছু পূরণ করা যাবে না। কিন্তু আয়রনিটা হচ্ছে, সুপ্রিম আয়রনি, এই এত সব আটঘাট বেঁধেও হাসিনা কিন্তু ক্ষমতায় থাকতে পারলেন না। তাকে অনেকটা চোরের মতো দেশ ত্যাগ করতে হলো, তার সমর্থকদের দলকে ভয় ভয় একটা বিপদে ফেলে দিয়ে। এই ধরনের কাপুরুষতা আমরা এরশাদের কাছেও দেখি নাই। না, এরশাদ অনেক সাহসী ছিল। এরশাদকে বলা হয়েছিল যে আপনি চলে যান, এরশাদকে কিন্তু প্রস্তাবটা দেওয়া হয়েছিল যে আপনি চলে যান, এরশাদ কিন্তু রাজি হয়নি। জি, তো দেখেন, আর অন্যদিকে ভারতও তো রাখতে পারলো না এই ব্যবস্থাটা। বাংলাদেশের ছাত্র জনতার শক্তির সামনে টিকতে পারলো না। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং ভারত সংক্রান্ত বিভিন্ন রকমের ভয় টয় ছিল মানুষের ক্ষেত্রে, সবগুলো কেটে গেল। তো আমার মনে হয় যে এটা ভারতের পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশ নীতির জন্য বড় রকমের একটা ধাক্কা। এটা ঠিক যে এটা তো ধাক্কা, অবশ্যই ধাক্কা। তো এখন ভবিষ্যতে এরপরে আমাদের পররাষ্ট্রনীতি বা ভারত নীতি কিভাবে নতুন ভাবে বিন্যাস হবে, আপনার কি মত? ভারত কি করবে সেটা সম্পর্কে কিছু আন্দাজ করতে পারি। আমি আমার দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন ভারতীয় ডিপ্লোম্যাট, অনেক নামি দামি ডিপ্লোম্যাটের সঙ্গে সান্নিধ্যে এসেছি, তাদের সঙ্গে কাজ করেছি। আমার ধারণা ভারতে বিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তিবর্গ আছেন নীতি নির্ধারণ মহলে, তারা নিশ্চয়ই অনুধাবন করছেন যে বাংলাদেশে একটা ব্যাপক পরিবর্তন হয়ে গেছে এবং ওই পরিবর্তন, এটা আগের অবস্থায় ফেরত যাবে না। দেয়ার উইল বি নো বিজনেস অ্যাজ ইউজুয়াল। কিন্তু এই জিনিসটা তাৎক্ষণিকভাবে মেনে নেওয়াটা কিছু অসুবিধা আছে। কিন্তু অন্যদিকে মেনে না নিলে পরে একটা দীর্ঘমেয়াদে টেকসই
প্রতিবেশী সুলভ সম্পর্ক তৈরি করার কাজটাও দীর্ঘতর হবে, দুষ্কর হবে, অন্যান্যরাও এর ভেতরে ঢুকে যাবে, কাজটা কষ্টকর হবে ভারতের জন্য। যেটা বললাম, ভারতের হাসিনার এই পতন ভারতের জন্য একটা নীতি বিপর্যয়। আমরা কংগ্রেসের আগে এটা শুরু হয়েছিল, কিন্তু এটা শেষটা হলো মিস্টার মোদির আমলে। যে কোনো সরকারের জন্য এই ধরনের একটা বিপর্যয় মেনে নেওয়া কঠিন, দেশের জনগণের জন্য মেনে নেওয়া কঠিন। এবং একটা জিনিস খেয়াল করবেন, মিস্টার মোদি কিন্তু এখন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী না, তিনি একজন কোয়ালিশন সরকারের প্রধান। ভারতের কোয়ালিশন সরকারগুলোর আগে কি পরিণত হয়েছে আমরা তো জানতাম। তো এই জিনিসটা মেনে নেওয়া, বাংলাদেশের পরিবর্তন মেনে নেওয়া, বাংলাদেশের এই নীতি বিপর্যয় ভারতের, এটা মেনে নেওয়া তার জন্য রাজনৈতিকভাবে খুব সুখপ্রদ নাও হতে পারে। এর জন্য আমার ধারণা ভারতের এক ধরনের পরিকল্পিত অস্বীকৃতি বা ক্যালকুলেটেড ডিনায়াল সেটা চলছে। এটা শুরুটা কিন্তু আমরা আন্দোলনের সময় থেকেই দেখতে পেয়েছিলাম। আপনার খেয়াল আছে যে বাংলাদেশে নিযুক্ত ভারতের শীর্ষ ডিপ্লোম্যাটরা, সাবেক শীর্ষ ডিপ্লোম্যাটরা, অনেক অনলাইন অফলাইন কমেন্টেটররা যখন এই আন্দোলন একটা অপ্রতিরোধ চরিত্র ধারণ করত, তখন তারা সবাই সমস্যারে বলে উঠতেন এইটা সব মৌলবাদীদের কাজ, বাংলাদেশ জঙ্গিদের হাতে পড়ে যাচ্ছে এবং এটা আফগানিস্তান হবে ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে ক্যালকুলেটেড ডিনায়াল। এই জিনিসটা তো এখনো রাহুল গান্ধী এখনো বলেছে উগ্রপন্থার উত্থান হচ্ছে আমেরিকায়। এই তো এটা আমরাও শুনলাম, শুনে দুঃখ পেলাম। তবে এটা মানে ব্যাপারটা অবাক হওয়ার কিছু নাই, তাদের এক ধরনের ফোবিয়া আছে, তো এটা তো আমাদের বুঝতে হবে। আর তাদের ফোবিয়াটা কি, তাদের ভয়টা কি বাংলাদেশকে নিয়ে? না, তাদের ভয়ের ব্যাপার তো না, এটা স্বার্থের ব্যাপার। আমি আসবো সেই জায়গাটাতে। স্বার্থের ব্যাপার। তারা যেভাবে সাজিয়েছিল, যে যত্নে সাজিয়েছিল একটা জিনিস, এবং তার স্বার্থের জন্য, বিশেষ করে নিরাপত্তার স্বার্থ, উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার স্বার্থ, সেইটা হাসিল করার জন্য যেই জিনিসটা সাজিয়েছিল তাসের ঘরের মতো ভেঙে গেল, সাস্টেইন করতে পারলো না, এটা ধরে রাখতে পারলো। এই যে জিনিসটা, যে এটা যে সাস্টেইনেবল না, এটা যে কোনো আক্কেল জ্ঞান সম্পন্ন মানুষই তো এটা বুঝবে। এরা কেন বুঝলো না? তাহলে এত পড়াশোনা, এত ডিপ্লোমেসি, এত কিছু শিখে লাভ হলো কি? জি ভাই, নিজের বাহাদুর আমি জারি করছি না। আপনার খেয়াল আছে 3টা বছর ধরে আমি এই এক কথাই বলেছি। হ্যাঁ, আপনি আমাকে জানতে চেয়েছেন প্রথমেই, ভাই এটা টিকবে? আমি বললাম না, এটা তো টিকার জিনিস না, আমি এরকম দেখি নাই তো, এগুলো হয় না। একটা স্বাধীন রাষ্ট্রকে আপনি এভাবে ট্রিট করতে পারেন? আমার এখনো আপনার সেই টোনটা আমার কানে বাজে, ভাই এটা টিকবে না, আপনি এইভাবে পিনাকি এটা টিকবে না, ঠিক এইভাবে এটা টিকান না। কিন্তু এটা কেন তারা বুঝতে পারলো না? এটা হচ্ছে মানে ধরেন আমরা তো তাদেরকে নানা ধরনের, একটা দেশের মানুষ তীব্রভাবে ভারত বিরোধী হয়ে উঠছে এবং এই রেজিমটা এত অজনপ্রিয়, এটা যে কোনো মুহূর্তে এটা কোলাপস করবে, এরকম একটা অবস্থাও তারা বুঝতে পারলো না। এর মধ্যে আমরা ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন করলাম, যেটা বিপুলভাবে জনপ্রিয় হয়ে গেল, তারপরেও তারা কেন বুঝতে পারলো না? আপনাকে বলি, একে তো হচ্ছে অজনপ্রিয়তা, এই ব্যাপারটা আছে। আপনার মানুষের গণতন্ত্রের অধিকারটা আপনি কেড়ে নেবেন, মানুষ বসে বসে আঙুল চুষবে, অত্যাচারিত হবে, কিছুই বলবে না, এটা তো মানা যায় না। একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশ কিন্তু এই উপমহাদেশের একমাত্র দেশ যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে। কোনো আলোচনার টেবিলে বসে স্বাধীনতা অর্জন হয়নি। এবং আপনি দেখবেন প্রতিটি প্রজন্ম একটা বড় আন্দোলনের ভেতর দিয়ে গিয়েছে। আমাদের যখন স্কুলের বয়স, ক্লাস 10-এ পড়ে, ম্যাট্রিক SSC দিব, সেই সময় আইয়ুব বিরোধী আন্দোলন হলো, আমরাও ফারহানের মতো রাস্তায় নেমেছি। তো জিনিসটা হচ্ছে, পাকিস্তানেরা আমাকে গুলি করে নাই, কিন্তু আমাদের দেশের বাহিনী ফারহানকে গুলি করেছে। এটা কিন্তু খেয়াল রাখবেন, এই পর্যায়ে চলে গেছিল জিনিসটা। 90-তে এরশাদ বিরোধী আন্দোলন, আপনি গেছিলেন। আজকে এত বড় একটা আন্দোলন হলো। এই ধরনের আন্দোলনের, এই ধরনের যুদ্ধ করা, লড়াই করা, লড়াকু মনোভাব, এইটা এই উপমহাদেশে কারণ নাই। এর জন্য আপনার যা নাই, আপনি সেটা বুঝবেন কি করে? এক্স্যাক্টলি। এটা আমি আমার এপিসোডেও বলেছি যে মানে রাষ্ট্র বিপ্লব কি, বিপ্লব কি, অভ্যুত্থান কি, আন্দোলন কি, এই জিনিসটা ভারতের লোকজন জানে না। মানে হাইট অফ দেয়ার হোয়াট শুড আই সে রেভলিউশনারি জিল হচ্ছে নকশাল মুভমেন্ট। তো আমরা সবাই অ্যাপ্রিশিয়েট করি এবং আমরা এটা অবশ্যই এটাকে, এই স্পিরিটটাকে আমরা সকলেই অ্যাপ্রিশিয়েট করি, বাট স্টিল নকশাল মুভমেন্ট
আমাদের আমাদের যে কোনো একটা ছোটখাটো আন্দোলনের সাথে তুলনীয় না। তো আপনি যে কথা বললেন যে ভারত এই কাজটা করলো কেন, এটা একটা ইতিহাস আছে। এই ইতিহাস আমরা আমাদের কার্যকালের সময় জেনেছি। আমার দুজন মেন্টর ছিলেন ফরেন অফিসে, হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব, আমি ওনার প্রাইভেট সেক্রেটারি ছিলাম উনি যখন ফরেন মিনিস্টার ছিলেন, এবং ব্যারিস্টার AK মোর্শেদ, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এর চাইতে বড় পণ্ডিত ব্যক্তি কখনো আসেন নাই। উনি যে এসছেন আমি অবাক হয়েছি, এই ধরনের অফিসার আমাদের ছিলেন। এবং তাদের কাছ থেকে আমি ভারতের ব্যাপারে অনেক কিছুই শুনেছি। আপনাকে একটা জিনিস বলি, 1962 সালে চীন ভারত আক্রমণ করে, এবং সেই আক্রমণের সময় এক পর্যায়ে চীনা সৈন্য আসামে ঢুকে যায়। তো আকাশবাণীতে তখন একজন খবর পড়তেন, বিজেন বোস সম্ভবত নাম, উনি ভেবে বলতেন আকাশবাণী খবর পড়ছেন বিজেন বোস, আমার সেই কথাটা মনে আছে। উনি বলেছিলেন আসামে আমাদের সৈন্যরা সম্মানজনকভাবে পশ্চাৎ অপসরণ করেছে, মানে ভেগে গিয়েছে। তো ওই সময় পণ্ডিত নেহেরু খুব বিচলিত হয়ে পড়েন। নয়াদিল্লিতে আমেরিকান অ্যাম্বাসেডর ছিলেন বিখ্যাত অর্থনীতিবিদ, হার্ভার্ডের প্রফেসর জন কেনেথ গলব্রেথ, আমরা ওনার বই পড়েছি। তিনি ছিলেন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ব্যক্তিগত বন্ধু। তো তার মাধ্যমে পণ্ডিত নেহেরু প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে একটা অনুরোধ করতে বলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানকে, যাতে পূর্ব পাকিস্তানের তদানীন্তন পূর্ব পাকিস্তানের ভেতর দিয়ে ভারতীয় সৈন্য চলাচলের অনুমতি দেওয়া হোক। তো আইয়ুব খান আরেক কাঠি সরস, উনি বললেন যে আমরা তো আমেরিকার সামরিক জোটে আছি, সিটো সেন্টো, হ্যাঁ ওনাদেরকে আসতে বলেন, আমরা খুলে দিব। তো পণ্ডিত নেহেরু তো তখন জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা, আমেরিকার এখনো তো আমেরিকার সঙ্গে ওনার কোনো জোটে যাননি, যার কারণে আমেরিকা তাদেরকে অ্যালাই মনে করে না, পার্টনার মনে করে, তাই না? ওই যে ঘটনা, পণ্ডিত নেহেরু এরপরে কিন্তু বেশি দিন বাঁচতে পারেননি। অনেকে বলেন ওই ঘটনার একটা প্রভাব তার উপরে পড়েছিল। তো ধরেন তার কন্যা যখন দেখলেন বাংলাদেশ যুদ্ধের সময় তারা একটা সুযোগ পেলেন বাংলাদেশকে ওই ব্যবহার করা সেভেন সিস্টারের সঙ্গে সংযোগের জন্য, সেই সুযোগটা হাতছাড়া করতে চাইলেন না। এর জন্য বাংলাদেশের প্রবাসী সরকারের সঙ্গে তারা একটা 25 বছরের চুক্তি করেছিলেন। এই চুক্তির কথা আমি হুমায়ুন রশিদ চৌধুরী সাহেবের কাছ থেকে শুনেছিলাম। উনি তখন দিল্লিতে প্রবাসী সরকারের প্রতিনিধি। প্রবাসী সরকারকে তখনও ভারত স্বীকৃতি দেয় নাই, হ্যাঁ, সরকার হিসেবে আমলে নেয় নাই। তারপরে তার সঙ্গে এই চুক্তিটা করে। চুক্তি করার পরে অ্যাক্টিং প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম সাহেব, খুব সজ্জন ব্যক্তি ছিলেন, উনি অজ্ঞান হয়ে পড়েন। চুক্তিটা এতই আত্মঘাতী ছিল। তো পরে শেখ মুজিব এসে তার পরিবর্তন ঘটান। একটা ক্রেডিট আমাদেরকে শেখ মুজিবকে দিতেই হবে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ভারতের সৈন্য দলকে বাড়িতে পাঠিয়ে দেওয়া, এই কাজটি তিনিই করেছিলেন। এবং বাংলাদেশে সেই সময় আর কোনো ব্যক্তিত্ব ছিল না যারা এই দুঃসাধ্য কাজটি পারতেন। এবং বাংলাদেশকে স্বাধীন একটা দেশের ভিত্তিতে প্রতিষ্ঠা করার জন্য এটা একটা অত্যন্ত বড় কাজ ছিল। এই কথাটা কিন্তু আমাদের ভুলে চলবে না। তো যাই হোক, এই যে বাংলাদেশের ভেতর দিয়ে একটা করিডোর পাওয়ার আকাঙ্ক্ষা, এটা কিন্তু ভারতের আজকের নয়, অনেক দিনেরই, সে 62 সাল থেকে। এই কথাটা আমাদের বুঝতে হবে। তো এই যে বাংলাদেশের সঙ্গে যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট হলো, হাসিনাকে ক্ষমতায় রাখা ইত্যাদি, তো ভারত যে এক ঝুড়িতে সব ডিম রেখে দিল, সেটার ওই আমার মনে হয় অ্যাবাইডিং রিজন হচ্ছে ওই যে আপনার একটা ট্রমা, 62 সালের ট্রমা যায়নি তো। তো এখন এই যে সাজালো জিনিসটা টিকলো না ভাই, টিকলো না, এবং ক্ষতি তো হলো বাংলাদেশের মানুষের সব ধরনের আস্থা বা আপনার বন্ধু ভাবাপন্নতা, ভারত সরকারের জনগণের কথা বলছি না, সেটা তো অনেকটাই নষ্ট হয়েছে। এতে ভারতের ক্ষতি হলো বলে আমি মনে করি। তবে আমার ধারণা যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু দীর্ঘস্থায়ী নয়, ভারত এই মুহূর্তে তার সম্পর্ক যে আমূল পরিবর্তন করবে তা নয়, এটা তারা হোল্ডিং অপারেশন হিসেবে রেখে দিবে, যাতে বাংলাদেশ থেকে ভারতের জন্য কোনো ক্ষতিকর ঘটনা না ঘটে তার চেষ্টা তারা করবে, এবং করাটাই স্বাভাবিক। এবং যতটুকু সুবিধা শেখ হাসিনার আমলে পেয়েছে তারা, সেগুলো বজায় রাখার জন্য নানা রকম চাপ দেবে, এবং চাপ দেওয়া জন্য তাদের সহায়তাকারীর তো অভাব নেই। 15 বছর ধরে এই দেশে করেছে। এটা কত কিছু আছে, আমি কারো নাম বলবো না।
কিন্তু সেটা আপনার অবজারভেশন, আমি এই বিষয়ে কমেন্ট করতে চাচ্ছি না। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটা পর্যায়ে গিয়ে ভারতের উপলব্ধি হবে যে বাংলাদেশের উপর তাদের যে সবচেয়ে বড় নির্ভরতা, সেটা হচ্ছে 7 রাজ্যে 7 সিস্টার্স এর যে নিরাপত্তা এবং স্থিতিশীলতা, সেটার জন্য বাংলাদেশের সহায়তা, এইটা তাদের বাংলাদেশের কাছে তার চাইতে বড় ঠেকা। এই জিনিসটা করা বাংলাদেশকে বাদ দিয়ে খুব দুষ্কর এবং ব্যয় সাপেক্ষ। তো যদি বাংলাদেশের মাধ্যমে সেটা করিয়ে নিতে পারে তাহলে তার জন্য সুবিধাজনক। শুনেন, যার যার স্বার্থ নিয়ে শেষে আসে, আপনি যদি ভারতের জুতোয় আপনার পা দুটো দিয়ে দেখেন তাহলে এটা আপনার কাছে একটা খুব র্যাশনাল জিনিসের মনে হবে, তাই না? তো আমরা তো কেবল শুধু আপনি যদি কিন্তু ঘটনাটা হচ্ছে কলিল ভাই যে নিশ্চয়ই আমি আমার স্বার্থ দেখব, কিন্তু আরেকজনকে পদানত করে, আরেকজনের নাগরিক মানবিক অধিকারকে নিষ্পেষিত করে আমি তো আমার স্বার্থকে ধরে রাখতে পারবো না। এটা খুবই সিম্পল ইকুয়েশন। এই জিনিসটা আমার মনে হয়, এই জিনিসটা এখন ভারতের হয়তো বোধগম্য হবে, কারণ অনেক সময় বিশাল ধরেন আমি জাস্ট বলি যে ভারতের কিভাবে বোধগম্য হবে, মানে হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে এবং হাসিনাকে আশ্রয় দেওয়ার পরে প্রফেসর ইউনূস নিজে বলেছে যে হাসিনা যদি চুপ থাকে, হ্যাঁ চুপ থাকা উচিত। এটা তো প্রফেসর ইউনূসের পরিষ্কার বার্তা যে হাসিনার চুপ থাকা উচিত। তারপরেও যে গতদিন তো দেখলেন যে একটা ফোন কল ফাঁস হয়েছে, আমি টুপ করে ঢুকে যাবো, আমি সীমান্তের কাছাকাছি আছি, আমি কাছাকাছি আছি, টুপ করে ঢুকে যাব। হ্যাঁ, তো এই সমস্ত কাজ করতে দিচ্ছে কেন ইন্ডিয়ান সরকার? কেন তাকে কথা বলতে দিচ্ছে? আমি যদি মনে করি যে তার প্রাণ বাঁচানোর জন্য তাকে আশ্রয় দিয়েছে, তাকে এই কাজগুলো কেন করতে দিচ্ছে? মানে হাসিনা কি ইন্ডিয়ার মাটিতে বসে বাংলাদেশে পলিটিক্স করবে? এটা কি ইন্ডিয়া চায়? সবগুলো পালাচ্ছে, কোথায় পালাচ্ছে? ইন্ডিয়া পালাচ্ছে। মানে আওয়ামী লীগের লোকজন যে পালিয়ে যাচ্ছে, কোথায় আশ্রয় পাচ্ছে? ইন্ডিয়ায় যাচ্ছে। যারা ধরা পড়ছে ইন্ডিয়ার বর্ডারে ধরা পড়ছে। বিপ্লব পালালো, কোথায় পালালো? ইন্ডিয়ায় পালালো, তাই না? তো ইন্ডিয়া কি আসলে এটা বুঝেছে যে তারা যে মিস্টেক করেছে সেখান থেকে ফিরে আসার আমি একটা জেস্টার অফ গুডউইল বলে না, সেটা তো দেখাবো, সেটা তো দেখাচ্ছে না তারা। আমি আপনাকে বলি, আপনি যদি কাউকে এগুলো করে পার পেয়ে যান, আপনি এটা করবেন, এটাই নিয়ম, জগতের নিয়ম। তাই আপনি পার পেয়ে যাচ্ছেন, এগুলো হচ্ছে। আপনি ধরেন, আমি আপনাকে একটা জিনিস বলি, ভারতের একজন বিচ্ছিন্নতাবাদী নেতা যদি বাংলাদেশে এসে আশ্রয় নেন, ভারত সেটা সহ্য করবে? এক্স্যাক্টলি। আচ্ছা, প্রত্যর্পণ করবে, আমরা দিয়ে দিব, ঠিক আছে, আমার সঙ্গে চুক্তি আছে। তাহলে চুক্তি যদি থাকে তাহলে দুদিকেই তো মানতে হবে। হ্যাঁ, একতরফা তো আপনি মানতে পারেন না। কিন্তু আমরা কি সেই কথা বলেছি? আমরা যদি আমরা যদি এই কথাগুলি না বলি যে আমার অপরাধী, এখন তো তার বিরুদ্ধে মামলা হচ্ছে, তো এখন আমাদের দেশের অপরাধীরা আপনার দেশে একটা অভয়ারণ্য পাবে, আর আপনি চাইবেন এইখানে আপনার অপরাধীরা আমরা টুপ করে ধরে ফেলি এলেই। এটা তো হয় না। কিন্তু আমরা কি কথা বলছি? এখন তো আবার একটা প্রশ্ন আসতে পারে, মানে ধরেন হাসিনার লোকরা বলতে পারে আপনি তো প্যারিসে বসে পলিটিক্স করলেন, বাংলাদেশের বিপ্লব করলেন, আপনি কিভাবে করলেন? আমি তো পলিটিক্যাল রিফিউজি। সে তো পলিটিক্যাল রিফিউজি না, সে তো অ্যাসাইলামও পায়নি। সে কোন স্ট্যাটাসে আছে? তার স্ট্যাটাস কি? তার ডিপ্লোম্যাটিক পাসপোর্টও নাই, সে তো ভিসাও পায়নি, তাই না? আমি আপনাকে বলি যে না, এটা আপনার আইন নীতি নিয়ম সেগুলোর কথা হচ্ছে না। আমি পারলে আমি করবো, আপনি না পারলে, আপনি পারলে আপনি করেন। আপনি বলেন কালকে ফেরত দিতে হবে, এই যে ফোন কল পেয়েছি, আপনি ফেরত দেন, আপনি দাবিটা করেন। সেই দাবিটা যদি না করে, তাহলে ওরা যদি চালিয়ে যায়, আপনি কি করবেন? আপনি নীরবতা হচ্ছে সম্মতির লক্ষণ, আপনি নীরব আছেন, তার মানে আপনি মেনে নিচ্ছেন। এই যে মেনে নেওয়ার একটা কালচার তৈরি হয়েছে আমাদের দেশে দীর্ঘদিন ধরে, এই কালচারটা যদি মানে চলতে থাকে তাহলে তো আবার এদের পুনর্বাসিত হওয়া তো কেবল সময়ের ব্যাপার মাত্র। সেটা তো আমাদের বুঝতে হবে। তো সেই কথাটা কি আমরা বলছি? আমরা কি বলছি যে ঠিক আছে, তোমার সঙ্গে আমি ডিল করব সার্বভৌমত্ব সমতা ভিত্তিতে। আমি জানি তোমার চাইতে আমার শক্তি কম, তোমার চাইতে, কিন্তু কেবলমাত্র শক্তির বিচার দিয়ে দুটো দেশের সম্পর্ক হয় না। তুমি আমার সঙ্গে চুক্তি করেছো, বন্দি প্রত্যর্পণের চুক্তি, আমি এই চুক্তি মানব। তোমার দেশের মন্দ লোক আমার দেশে এলে আমি ফেরত দেব, কিন্তু আমি চাই যে তুমিও এই চুক্তি একইভাবে মান্য করো। এই কথাটা তো আমাদের বলতে হবে। আমি যদি একটা জিনিস দাবি না করি, আমি যদি চুক্তির আমার দিকটার কার্যকারিতা দাবি না করি, আমাকে কে দেবে ভাই? এটা তো দুনিয়ার নিয়ম। তো আপনি যেমন একটা ভাড়া বাসায় আছেন, ভাড়া দিচ্ছেন, আর বাড়িওয়ালাও কিছু বলছে না, আপনি কি করবেন? ভাড়া দিবেন না, তাই না? না, এখন ধরেন আমরা এখন এই যে ভারতের সাথে আমাদের সম্পর্ক, আমরা সেটাকে কিভাবে পুনর্বিন্যাস করি?
তো কেমন হবে এখন আমাদের ভারতের সাথে আমাদের সম্পর্ক? আচ্ছা, তো সেটা হচ্ছে যে কথাটা আপনাকে বললাম যে আমাদের সঙ্গে ভারতের এই আলাপটা একটু শেষ করে নিই। ভারত যেটা করবে সেটা হচ্ছে হোল্ডিং অপারেশনের বেশি কিছু করবে বলে আমার মনে হয় না, বরঞ্চ দীর্ঘমেয়াদে আমাদের দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য তার ন্যাশনাল কোর্স হবে, যারা আগামীতে ক্ষমতায় আসতে পারে বা একটা বড় রোল প্লে করতে পারে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, যেটা চায়না অলরেডি শুরু করে দিয়েছে। তারপরে তাদের যারা অনুসারী, যারা আপনার এখন ক্ষমতা থেকে ছিটকে পড়েছে, তাদেরকে পুনর্বাসন দেওয়া এবং ভবিষ্যতে ক্ষমতার কাছাকাছি নিয়ে আসা, এই ধরনের চেষ্টা করবে। এবং যে কোনো একটা দেশ অন্য দেশে তার বন্ধু বা অন্য লোকজন ক্ষমতার কাছাকাছি থাকুক, সেটাই চায়। এটা তো স্বাভাবিক কথা, আমাদের সেটা বুঝতে হবে। কিন্তু আমরা যেটা চাই না সেটা হচ্ছে সে আগের ব্যবস্থা যেন ফিরে না আসে, এবং সেইটা ফিরে না আসার জন্য সবচাইতে বড় বিষয় হচ্ছে আপনার একটা ওই বন্দোবস্তটার ধ্বংসস্তূপের উপরে একটা অটোনমাস ফরেন পলিসি তৈরি করা। আমি অটোনমাস বলছি বা স্বয়ং আত্মনির্ভরশীল বলছি, ইন্ডিপেন্ডেন্ট বলছি না, কারণ আজকালকার পরস্পর নির্ভরশীল পৃথিবীতে আপনি সম্পূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট কোনো একটা ফরেন পলিসি তৈরি করতে পারবেন না। এইটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের সামনে। রাষ্ট্র সংস্কারের কাজটা সম্পূর্ণ হবে না যদি আপনি পররাষ্ট্র সম্পর্কের বিষয়টা সংস্কার না করেন। যে জায়গায় চলে গিয়েছিল বাংলাদেশের ফরেন পলিসি বলে কিছু ছিল না, আপনাকে সেটা তো পুনরুদ্ধার করতে হবে, পুনর্নির্মাণ করতে হবে, এবং সেটা পুনর্নির্মাণ করতে হবে এমনভাবে যেটা আমাদের স্বার্থ সমুন্নত রাখে। আমি আসবো, কিন্তু তার আগে আমি আরো দুটো চ্যালেঞ্জের কথা বলে নিচ্ছি। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এই সরকারের সামনে ভারত যে ধরনের চাপ দেবে বা দিচ্ছে সেগুলো মোকাবিলা করা, এবং সেইটা না করতে পারলে, সঠিকভাবে না করতে পারলে এই ফ্যাসিবাদের সমর্থকদের পুনর্বাসন সহজতর হবে। এটা আপনি ঠেকাতে পারবেন না। এবং তাহলে পরে এত মানুষ কেন শহীদ হলেন, রক্ত দিলেন, হ্যাঁ, আহত হলেন, চোখের অশ্রু। এমন কি দু একটা এক্সাম্পল দিতে পারেন যে যেখানে ভারত এর মধ্যে চাপ দিয়েছে এবং আমরা সাকসেসফুলি সেটাকে মোকাবেলা করতে পারিনি? দু একটা এক্সাম্পল। না, আমি বরঞ্চ বলবো সাকসেসফুলি যেটা মোকাবেলা করেছি। হ্যাঁ, যেমন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে ভারত যে কাজটি করছে, যে বাংলাদেশে জঙ্গি উত্থান ইত্যাদি, এগুলো এক্সাজারেশন, হ্যাঁ, এগুলোর কোনো ভিত্তি নেই। হ্যাঁ, সেখানে উনি খুব জোরের সঙ্গে রিফিউট করেছেন। উনি হাসিনা সম্পর্কেও যথেষ্ট শক্ত ভাষায় বলেছেন ইটস টু আর্লি। এখনো এই বিষয়ে এক ধরনের কোনো জাজমেন্ট দেওয়া বা কোনো রায় দেওয়ার সময় আসেনি। আমাদের আরেকটু আমি আজকে একটা এপিসোড রেডি করছিলাম, এই যে ধরেন রাহুল গান্ধীর যে বক্তব্য, যে উনি বললেন যে বাংলাদেশে উগ্রপন্থার উত্থান হচ্ছে, এটার কিন্তু একটা রিবাটাল দিয়েছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব। উনি বলেছেন এটা সত্য নয়। হ্যাঁ, মানে আমার এটা শুনে খুবই মেজাজ খারাপ হয়েছে। মানে এটা তো কোনো শক্ত প্রতিবাদ হলো না। এটা সত্য নয় মানে কি? উনি কি ট্রাইব্যুনালে দাঁড়াইছেন আর রাহুল গান্ধী কি তাকে জেরা করতেছে যে বলবে আপনি কি এটা করেছেন? না, এটা সত্য নয়। এরকম করে কথা বলে, এরকম করে কথা বললে তো কোনোদিনই ভারতের সামনে শক্ত হয়ে শিরদাঁড়া উঁচু করে দাঁড়াতে পারবে না। মানে আমি যেটা বলি আর কি, আমি তো মেঠো ভাষায় কথা বলি, আপনি তো জানেন আর কি। আমি বলি যে ইন্ডিয়ার সাথে কুত্তার মতো ব্যবহার করতে হবে, খেউ খেউ করে কথা বলতে হবে। এটা না বললে ওরা ঠিক হবে না। সবসময় খেউ খেউ করে, হ্যাঁ, উগ্রভাবে, হ্যাঁ, এই কথাটা যদি না বলতে পারে, ওরকম ভদ্র মানুষ, এরকম পুতু ভাবে কথা বলা মানুষ, মানে একজন একদম খুব অ্যাগ্রেসিভ কাউকে লাগবে, একদম ঘাউ করে ধরবে। হ্যাঁ, কথা বললেই খাও করে ধরবে। জয়শঙ্কর তো এরকম খাও খাও করে, তাই না? জয়শঙ্কর তো এরকমই খাও খাও করে, মানে ভদ্র ভাষায় করে কিন্তু খাও খাও করে। তো ওই রকম একজন লাগবে, ভেরি অ্যাগ্রেসিভ। তাছাড়া এই ইন্ডিয়ার এই ইয়েগুলোকে সামলানো যাবে না। ভাই, আপনি এই যে এই কথাটা বললেন, শক্ত ভাষায় আপনি দেখেন না, আমি তো আমেরিকায় থাকি। আমেরিকার সবচেয়ে শক্তিশালী দেশ পৃথিবীতে, সে অর্থনীতি বলেন, সমর শক্তি বলেন, তো সেই দেশের পক্ষে খুব শক্ত ভাষায় কথা বলা সম্ভব। আমাদের সমস্যাটা কোথায় জানেন? 15 বছর ধরে আমরা এক ধরনের ভোকাবুলারি বা ভাষায় অভ্যস্ত হয়ে গেছি, যেমন বন্ধু দেশ, রাইট, এই ধরনের ভাষা, তাই না? আচ্ছা, এবং এক ধরনের ভারত ভীতির রেশ রয়ে গেছে, এখনো রয়ে গেছে বাংলাদেশে। হ্যাঁ, মনে করতো যে মানে একেবারে জেমস বন্ড, এর এজেন্ট মানে এক একজন জেমস বন্ড। হ্যাঁ, কিন্তু আমরা তো এইটা ভুলে যাচ্ছি কেন, যে এত সব জিনিস টিকলো না আমাদের ছাত্রদের সামনে। এটা তো ভুলে গেলে হবে না, তাই না? তো এর জন্য আমার মনে হয় যে কথাটাতে আমি একটু পরে আসবো, নতুন ফরেন পলিসির কথা আমি আসবো সেটাতে।
কিন্তু আমি প্রথম যেই চ্যালেঞ্জের কথা বললাম, ভারতের চাপ, এই চাপ নেওয়াটা এবং খুব শক্তভাবে এই চাপ নেওয়াটা এটা খুব প্রয়োজন। সেকেন্ডলি, ভারতের নীতি বিপর্যয়ের কারণে এক ধরনের কৌশলগত আপনার শূন্যতার সৃষ্টি হয়েছে, এবং এই শূন্যতার সুযোগ কিন্তু এখানকার সক্রিয় নানান ধরনের শক্তি বা স্বার্থ, স্থানীয় বা বিদেশি, তারা নেওয়ার চেষ্টা করবে। আমরা কি এই ব্যাপারে সচেতন আছি? আমরা বুঝতে পারছি কি এই যারা এই বাংলাদেশে নিজের স্বার্থ হাসিলের জন্য বর্ষি ফেলছেন, তারা কি আমাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন? আমরা কি একটা ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত চুলায় পড়ে যাব? এই বিষয়গুলি কেউ ভাবছেন? আমাদের যে অবস্থার উদ্ভব ঘটছে, বিশেষ করে আমাদের আশেপাশের অঞ্চলের অস্থিতিশীলতার কারণে যে পরিস্থিতিতে আমরা পড়েছি, সেই পরিস্থিতি ভেতরে যদি এই ধরনের স্বার্থ বাংলাদেশে এই ধরনের শক্তি ঢুকে যায়, সেটা মোকাবেলা করার পূর্ব অভিজ্ঞতা বা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি তো আমরা সেই রকম আমাদের নাই। তো এই জিনিসটা তো আমাদের খুব ভালো করে হ্যান্ডেল করতে হবে, সামাল দিতে হবে। তা নাহলে পরে তো সরকার থাকা দূরের কথা, দেশই টিকবে না ভাই। এটা আমার একটা বড় রকম, আমি রাতে ঘুমাতে পারি না এই কথা ভেবে। এই নিয়ে আমাদের বিস্তর আলোচনার দরকার আছে। এই বিভিন্ন লোক এখন আসবে বিভিন্ন দেশ থেকে, তার নানান রকম স্বার্থ। তো আমাদের আমেরিকান বন্ধু আসছে আর কি। তো না, তাই নয়, ধরেন যারা অ্যাক্টিভ ছিল না অ্যাক্টিভ হচ্ছে, হ্যাঁ, অনেকে তার সুর বদল করছে, নতুন নতুন অ্যালায়েন্স তৈরি করার চেষ্টা করছে। আমাদের দেশের ভেতরেও নানান দল, নানান মতের লোকজন নানান রকম কাজ করছে। there is no method in this madness। তো যার কারণে এটার মানে শেষ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমি ঠিক বুঝতে পারছি না। তো এই নিয়ে এই বিষয়টা নিয়ে যদি সরকার খুব বেশি রকম যথাযথ আপনার নজর না দেয়, আমরা বিপদে পড়ে যেতে পারি। এখানে আরেকটা বিষয় একটু আমি বলতে চাই। সরকার তো ডেফিনেটলি সরকার তো এটা দেখবেই, কিন্তু আসল স্টেক হোল্ডার, আমাদের পাওয়ারের আসল স্টেক হোল্ডার তো আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, এবং আমরা যদি খুব স্পষ্টভাবেই বলি বিএনপি এবং জামাত, তারাই দুই বৃহৎ রাজনৈতিক দল যারা এই ফ্যাসি বিরোধী আন্দোলনের লড়াইয়ের আমাদের দুইটা প্রধান বিরোধী রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং জামাত। এই বিএনপি এবং জামাতের ভেতরে ইন্টারনালি এই যে গ্লোবাল রাজনীতি, গ্লোবাল পলিটিক্স, গ্লোবাল প্লেয়ার, এদের ব্যাপারে কি এদের সাথে ডিল করার সাফিসিয়েন্ট ক্যাপাসিটি কি ইন্টারনালি তাদের আছে? না, ডিল করা তো অনেক পরের কথা। জিনিসগুলি যা ঘটছে সেটা বোঝারই তো সক্ষমতা আছে কিনা সেটাও তো দেখতে হবে। আপনি আগে বুঝবেন, তারপরে ডিল করবেন। একটা সময় কিন্তু ছিল, সেইগুলো এক পর্যায়ে গিয়ে 2 বছর হোক, 1 বছর হোক, 1.5 বছর হোক, দেশের দায়িত্ব তো ইলেক্টেড বা নির্বাচিত প্রতিনিধিদের উপরই পড়বে, তাই না? এই অবস্থা তো চিরকাল থাকবে না, আনলেস সামথিং এলস হ্যাপেন্স, অন্য কিছু ঘটে না গেলে। তো এবং অন্য কিছু ঘটে যাবে না সেটা কিন্তু আপনি দিব্যি ভলাটাইল সিচুয়েশন। তো এই অবস্থাতে তবু আমি বলবো যে ঠিক আছে, বছর দেড়েক পর একটা নির্বাচন হলো, যারা এলেন তারা কি আর দে প্রিপেয়ার যে এই যে একটা বিশেষ বন্দোবস্ত হলো আর কখনো বাংলাদেশে আসবে না? এই যে দেখেন, নাৎসিরা ইহুদিদের কত বড় ক্ষতি করেছে, এবং ইহুদিরা কি বলেছিল, নেভার এগেইন, আর কখনো ঘটবে না, ঘটতে দেয় না। তারা যা কাজ করছে তাদের সেইগুলো আমাদের পছন্দ অপছন্দের কথা আমি বলছি না, আমি বলছি তারা করতে দেয়নি, ছোট্ট একটা জাতি করতে দেয়নি। আমরা তো অনেক বড় জাতি। এই যে আমাদের অনেক সময় বলা হয় ছোট দেশ, আমরা তো ছোট দেশ না ভাই। সারা পৃথিবীতে 195টা দেশ আছে, তার মধ্যে পপুলেশনের দিক থেকে, জনসংখ্যার দিক থেকে আমরা অষ্টম, 195 মধ্যে অষ্টম। এবং আমাদের ইকোনমির সাইজ মানে টোটাল জিডিপি, এটা হচ্ছে পৃথিবীর 35তম ভাই। আচ্ছা, এবং আমাদের পার ক্যাপিটাল ইনকাম, গড় আয় ভারতের কাছাকাছি, প্রায় সমান। 1 বছর তো এটা ভারতকে ছাড়িয়ে গেছিল। তো এইরকম একটা দেশ, তো আমাদের তো একটা অটোনমাস ফরেন পলিসি ডেভেলপ করাই দরকার। এবং এই কাজটা এই সরকারের শুরু করে দেওয়া দরকার। কিন্তু আলটিমেটলি এটার বার্ডেন পড়বে ইলেক্টেড যে সরকার আসবে, নির্বাচিত সরকারের উপরে। এবং এর জন্য ধরেন বেশ কিছু জিনিস দরকার। একটা হচ্ছে আমাদের সকল পলিসিতে, বিশেষ করে পররাষ্ট্র নীতিতে জনগণের মালিকানাটা দরকার। দেখেন, এই অনির্বাচিত কিংবা ভুয়া নির্বাচিত সরকারগুলি কিভাবে আমাদের স্বার্থ বিলিয়ে দিয়েছে,
এটা আমি এরশাদ সাহেবের সময় দেখেছি। উনি গঙ্গা নদীর পানিতে একটা গ্যারান্টি ক্লজ, এটা জিয়া রহমান সাহেবের সময়, বিএম আব্বাস সাহেব আমাদের পানি নেগোসিয়েটর ছিলেন, অত বড় পানি নেগোসিয়েটর আমরা কখনো পাইনি। তিনি গ্যারান্টি ক্লজের বন্দোবস্ত করেছিলেন, এরশাদ সাহেব ছেড়ে দিলেন ক্ষমতায় থাকার জন্য। তারপরে তো গত 15 বছর দেখেছি আমাদের যে সমস্ত স্বার্থ কিভাবে বিলিয়ে দেওয়া হয়েছে, এটা যেন গণিমতের মান। হ্যাঁ, তো এই জিনিসটা যেন না হয়, অনির্বাচিত সরকার কিংবা ভুয়া নির্বাচিত সরকার যেন না আসে আমার মনে হয়, এবং এর জন্য তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা দরকার। এবং আমি আরেকটা অবজারভেশন দিব, 2001 সালে যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল তার প্রধানের প্রাইভেট সেক্রেটারি হিসেবে আমি দেশে ফেরত গিয়েছিলাম জাতিসংঘ থেকে। আমি সামনে থেকে দেখেছি যে ওই নির্বাচন কিংবা রাজনৈতিক দলগুলোর বিহেভিয়ার ইত্যাদি। আমাদের দেশে দেখবেন আপনি প্রত্যেকটা 2001 সালে আপনি এর প্রাইভেট সেক্রেটারি ছিলেন, প্রধান উপদেষ্টা। হ্যাঁ, সেই কারণে আমি একেবারে সামনের রো থেকে দেখেছি কি ঘটে। তো আমাদের ভাগ্য ভালো, আমরা একটা নির্বাচন করে, আমরা বলতে সরকার একটা নির্বাচন করে সসম্মানে স্থান ত্যাগ করতে পেরেছিল। আপনি এক জায়গায় ঢুকলেন, তার চাইতে বড় জিনিস হচ্ছে আপনি সম্মান সহ বেরিয়ে যেতে পারলেন কিনা, সেই কাজটা সম্ভব হয়েছিল। তো ধরেন এই যে প্রত্যেকটা তত্ত্বাবধায়ক সরকারের সময় আপনি দেখবেন আগের সরকারটা ফেল করে গেছে, তারা পাশ করতে পারে নির্বাচন। কারণটা কি জানেন? আমার ধারণা 5 বছর লম্বা সময়, প্রথম 2 বছর তারা যে সমস্ত ওয়াদা করেছিল সেগুলো পালন করার চেষ্টা করে, তারপরে মাঝপথে পথ হারিয়ে ফেলে, নানান রকম দুষ্কর্মে নেমে পড়ে। 5 বছরের বদলে আমেরিকার মতন 4 বছরের নির্বাচন হলে তাহলে পরে দেখবেন আপনি 2 বছর ঠিক মতন কাজ করছে, তারপর তো নির্বাচন এসে যাচ্ছে পরবর্তী 2 বছর, তখন ওই ক্ষমতা হারানোর ভয়টা খুব থাকবে। এবং আমার মনে হয় আমি 4টা-5টা নির্বাচনে এই 4 বছর মেয়াদী সরকার দরকার হবে, যাতে করে মানুষ তার ইচ্ছা মতো সরকার প্রতিষ্ঠা করতে পারে, এবং সরকার যদি দুষ্কর্ম করে তাকে চটজলদি ফেলে দেওয়ার একটা গণতান্ত্রিক ব্যবস্থা তার হাতে থাকে। তো যেটা হচ্ছে জনগণের কর্তৃত্ব নিশ্চিত করা। এই জনগণই কিন্তু এই হাসিনার সঙ্গে ভারতের বন্দোবস্তকে আপনার উৎখাত করেছিল। এই জনগণকে অন্য কেউ পারে নাই ভাই। তো সুতরাং এই জনগণকে বাদ দিয়ে আপনি পররাষ্ট্রনীতি করবেন, টিকবে না, আপনি দেশ বিক্রি করবেন। তো সেইটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এফেক্টিভ ডিটারেন্স, মানে আপনাকে কেউ যদি আক্রমণ করতে আসে তার 5 বার চিন্তা করতে হবে যে আমি অক্ষতভাবে ফেরত যেতে পারবো কিনা। হ্যাঁ, তো এই ডিটারেন্স আমি দীর্ঘকাল কাজের উপলক্ষে সুইজারল্যান্ডে ছিলাম, সেখানে দেখেছি প্রাপ্তবয়স্ক সকলেরই মিলিটারি ট্রেনিং, পুরুষদের জন্য আপনার কম্পালসারি, বাধ্যবাধকতা, মেয়েদের জন্য ঐচ্ছিক বা ভলান্টারি। এইরকম একটা সুইজারল্যান্ড একটা ছোট্ট দেশ, আপনি দেখেন ইউরোপের মাঝখানটা একটা ছোট্ট দেশ, তার সে আপনার যুদ্ধ বা সামরিক প্রিপারেশনে খুব বেশি খরচ না করে এই কাজটা করেছে। প্রত্যেকটা মানুষকে সে এনেবল করেছে, তাকে সামর্থ্য দিয়েছে দেশকে বাঁচানোর, এবং আমাদের দেশকে রক্ষা করার যে স্পৃহা সাধারণ মানুষের, জনগণের, সেটা আমরা দেখলাম ভাই। তো সেই জনগণকে আপনি, সেই বিশেষ করে যুব সমাজকে আপনার এনেবল করতে হবে। এই দেশকে দুর্যোগের সময়, এই যে বন্যার সময় আমরা দেখলাম, ট্রাফিক নিয়ন্ত্রণের সময় দেখলাম, যে কোনো দুর্যোগের সময় আমার দেশ আক্রান্ত হলেও তারা যেন দেশের জন্য দাঁড়িয়ে যেতে পারে। তো এই জিনিসটা যদি বাইরের শত্রুরা জানে বা মিত্ররা জানে, তারা আমাদের সঙ্গে দুষ্কর্ম করার আগে 3 বার চিন্তা করে দেখবে। 3 নম্বরটা হচ্ছে ফরেন সার্ভিস। আমাদের ফরেন সার্ভিসে, আমি তো সেই সার্ভিসের লোক, খুব মেধাসম্পন্ন ছেলে প্রতি বছর যায়, কিন্তু যখন দেখবেন সর্বোচ্চ লেভেলে ডিপ্লোমেসি নাই, দেশ বিক্রি করার চেষ্টাই হচ্ছে আসল, তখন ডিপ্লোমেসি কিন্তু কিছু বিশেষ করার থাকে না, চাকরি করতে হয় বেচারাদের পারে। কিন্তু একটা অটোনমাস ফরেন পলিসি, যেখানে আমাদের দেশের স্বার্থটা হবে প্রধান, যেখানে যে কোনো দেশের সঙ্গে আমার পার্টনারশিপ হবে স্বার্থের ভিত্তিতে, কোনো বন্ধু শত্রু বলে কিছু নাই। এই যে সকলের সঙ্গে বন্ধুত্ব, শত্রুত্ব, এগুলো হয়েছিল কোল্ড ওয়ারের সময়, আমাদের তো জন্ম কোল্ড ওয়ারের সময়, সেখানে পৃথিবীটা 2টো ভাগে ভাগ ছিল, হ্যাঁ, পুঁজিবাদী, সমাজবাদী ভাগ। যারা সেই একটাতেও যেতে চায়নি তারা জোট নিরপেক্ষ করেছে, এবং তাদের নীতি ছিল সমদূরত্ব বজায় রাখা জোটের থেকে, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রু না, কাউকে আমি খাপাবো না। সেই দিন গত হয়ে গেছে, তো আমাদের চিন্তা পাল্টায় নাই, চিন্তা তো বদলাতে হবে। এখন হচ্ছে যে আপনার স্বার্থগত নৈকট্য, আমি যেটাকে একটা সাম্প্রতিক নিবন্ধে বলেছি ভ্যারিয়েবল জিওমেট্রি। যার সঙ্গে আমার স্বার্থের ব্যাপার আছে তার সঙ্গে আমি কাজ করব, তার সঙ্গে আমার স্বার্থের নৈকট্য থাকবে। আর যার সঙ্গে আমার স্বার্থের বিরোধ হবে তার সঙ্গে স্বার্থগত দূরত্ব থাকবে। আমাদের সকল কিছুই হবে আমাদের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ আদায় করা। এর বাইরে ফরেন পলিসি আর কোনো কিছু, সব দেশে তাই করছে আজকাল, বা এর বাইরে আর কোনো কথা নাই। তো এই জিনিসটা একটা
মানে নতুন নতুন কাডার অফ ডিপ্লোম্যাসি, এক্সিস্টিং যারা আছে তাদেরকে তো এই জিনিসগুলি আত্মস্থ করতে হবে। সেজন্য যদি সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের একটা অটোনমাস ফরেন পলিসি, আত্মনির্ভর ফরেন পলিসির প্রতি আনুগত্য, কমিটমেন্ট, হ্যাঁ, এবং সবসময়কার প্রচেষ্টা থাকে, তাহলে পরে কিন্তু এই জিনিসটা সাকসেসফুল হতে পারে। তো আমি আমাদের ফরেন সার্ভিসের কলিগদের নিয়ে খুবই গর্ববোধ করি, তাদের সঙ্গে আমি কাজ করেছি, আমারই অনুজ সকলে। আমি মনে করি যে ওই রকম একটা পলিসি যদি তাদের হাতে দেওয়া হয়, they will be able to implement it very very well. আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশে একটা বদনজির হয়ে গেছে যে বিভিন্ন মন্ত্রণালয় নিজের ডিপ্লোমেসি করে। হ্যাঁ, আমি কোনো বিশেষ মন্ত্রণালয়ের কথা বলবো না, একটা দূত এলো দেখা করতে, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার এক ধরনের ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে, তো বিদেশিদের খুশি করার একটা প্রবণতা আছে আমাদের দেশে, আমি দেখেছি। দিয়ে দিল, আরে তুমি কি তোমার বাবার জিনিস দিলে নাকি? এটা তো দেশের স্বার্থ। তো এই খণ্ডিত ডিপ্লোমেসি, বা বিভিন্ন মন্ত্রণালয় তার নিজের ডিপ্লোমেসি করবে, কোনো কোঅর্ডিনেশন থাকবে না, ফরেন অফিস জানবেও না কি হচ্ছে, আমি আমার পলিটিক্যাল স্বার্থ এগিয়ে নিচ্ছি, আরেকজন সেটা আমাদের অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে বা কম্প্রোমাইজ করে দিচ্ছে, এটা তো চলবে না। তো এই একটা সমন্বিত মেকানিজম দরকার। সেই মেকানিজমটা আমরা তৈরি করিনি কখনো, যে আমাদের ফরেন পলিসি সেটা আপনার কূটনৈতিক হোক, রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, কমার্শিয়াল হোক, হ্যাঁ, যেটাই হোক, সামরিক কূটনীতি হোক, সামরিক কূটনীতি তো কেবলমাত্র জেনারেল সাহেবরা চালাবেন তা তো নয়, ইটস পার্ট অফ ওভারঅল ডিপ্লোমেসি, কানেক্ট করতে হবে তো সবগুলিকে। তো এই যে সমন্বয়, এই সমন্বয়ের কোনো বন্দোবস্ত বাংলাদেশে পর্যন্ত করা হয়নি। এখন আমার মনে হয় এই কাজটাও এই সরকার করে যেতে পারে, একটা নতুন মেকানিজম, যাতে করে আমরা এই যে আজকে বিভিন্ন শক্তি বিভিন্নভাবে বাংলাদেশে ঢুকে পড়ছে, এখন যদি সকল আপনার প্রধান স্তম্ভ সরকারের, যেমন সামরিক বাহিনী কিংবা ধরেন ফরেন অফিস কিংবা হোম মিনিস্ট্রি, তারা যদি একসঙ্গে বসে এই জিনিসটা বোঝার চেষ্টা করে, তাহলে তার ইফেক্টিভনেস অনেক বেশি হবে। খণ্ডিত হবে এটা তো হবে না ভাই, হয়তো কাজটাই হবে না। তো এই জিনিসটা আমাদের বোঝবার সময় হয়েছে এবং এই কাজটা করবার সময় হয়েছে। আচ্ছা, ইফেক্টিভ ডিটারেন্স বলে আপনি বললেন যে বাধ্যতামূলক সামরিক ট্রেনিং, যেটা আমরা অনেকেই প্রমোট বলছি, সেটা তো আছেই। আর অন্য কিছু কেউ বলতে চান না, আমি জানি না কেউ বলতে চান না কেন। মানে ধরেন আমার মিলিটারি মাইট নিয়ে আমি কেন বলবো না, আমার মিলিটারি মাইট কেমন হতে পারে। হ্যাঁ, যেমন আমি আমার একটা এপিসোডে বলেছি যে আমাদের লং রেঞ্জ মিসাইল লাগবে, এমন রেঞ্জের মিসাইল লাগবে যেই মিসাইলটা দিল্লিতে আঘাত আনতে পারে। মানে ডেফিনেটলি আমি তো আমার উপরে আক্রমণ করলে আমি যেন ওখানে মারতে পারি, সেই ব্যবস্থাটা যেন আমার থাকে। তো এটা কি হতে পারে না মানে এফেক্টিভ ডিটারেন্স? আমি জানি আপনি ডিপ্লোম্যাট, আপনি এইভাবে কথা বলবেন কিনা, বাট কিন্তু সাধারণ মানুষের বোঝার উপযোগী করে তো এটা বলতে হয়। আমি যে কথাটা বলবো যে এগুলো তো ডিটেইলের ব্যাপার, আমি যে কথাটা বলবো যে আমাদের এমন কিছু করা উচিত, এমন পর্যায়ে করা উচিত যাতে আমাদের পর আঘাত করার আগে কেউ আঘাত করার 100বার চিন্তা করে যে এটা সামাল দিতে পারবো কিনা। সেটা আপনি নানান ভাবেই করতে পারেন, কিন্তু আমার ধারণা সেটা হচ্ছে আমাদের দেশের মানুষ যদি আমাদের প্রতিরক্ষায় বিপুলভাবে অংশগ্রহণ করে, সেটা যে কোনো মিসাইলের চাইতে অনেক বেশি ইফেক্টিভ। তা তো বলি। আচ্ছা, এর বাইরেও আমরা কি কোনো আঞ্চলিক সামরিক জোট তৈরির পথে অগ্রসর হতে পারি? না, এটা আমি বলবো এটা ঠিক নয়। আমাদের এটাও আমি বলতে ভুলে গেছি, বলা দরকার ছিল, যে আমাদের যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে ডেভেলপমেন্ট গুলি হচ্ছে, আমরা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টর হিসেবে আবির্ভূত হতে পারি, কারো লেজু হওয়ার দরকার নেই। আমাদের সেই শক্তিটা আছে, আমরা বুঝতে পারছি না আমাদের কি শক্তি আছে, কিন্তু আমাদের ছাত্র জনতা শক্তিটা দেখিয়ে দিয়েছে আমাদের কাছে। আমরা যদি সেটা বুঝতে না পারি, আত্মস্থ না করতে পারি, সেটা আমাদের দোষ। তো সেই শক্তি আমাদের আছে তো ভাই। এবং আমি মনে করি যে কোনো জোটে যাওয়া তো দরকার নাই। আমি কেন কোনো জোটে যাব? আমি ওই যে এই বিষয়ে একটা নিবন্ধ লিখেছিলাম, সিটোর আপনার জোটে পাকিস্তান ছিল, সেইটা ভয় তো ইন্ডিয়া দেখায়, মানে সে তো তার মিলিটারি মাইটের ভয়টা দেখায়, তাই না? তাহলে না, এখানে আমাদের সমস্ত রকম দেশের থেকে প্রাপ্তি আছে। আমার চীনের কাছ থেকেও প্রাপ্তি আছে, পশ্চিমের কাছ থেকেও প্রাপ্তি আছে। আমার সবচেয়ে বড় মার্কেট হচ্ছে পশ্চিম। আমি তো এমন কিছু করবো না যে পশ্চিম মার্কেট বন্ধ করে দেয়, তাই না? আচ্ছা, এবং আমাদের কালচারাল যোগাযোগ সেই আপনাদের ব্রিটিশ আমলের থেকে পশ্চিমের সঙ্গে, তাই না? আপনিও তো পশ্চিমে একটা দেশে বসে আছেন, আমিও তাই। আচ্ছা, এগুলো তো হঠাৎ করে কিছু নয়, এটা একটা প্যাটার্নের অংশ। তো
আমরা সেই রাস্তা বন্ধ করতে চাই না, আমরা চীনের রাস্তা বন্ধ করতে চাই না, ভারতকে আমরা শত্রু ভাবতে চাই না, আমরা কিন্তু চাই না, কিন্তু আমাকে সেই পথে ঠেলে দিলে আমাকে তো আত্মরক্ষা করতে হবে, তাই না? তো সুতরাং আত্মরক্ষার বন্দোবস্ত, আমরা কারোর সঙ্গে যুদ্ধে যাব না। সেই কারণে আমি মনে করি যে দূরবর্তী কাউকে আঘাত করা ইত্যাদি এগুলোর চাইতে আমার ধারণা, মানুষকে যদি বাংলাদেশের যুব সম্প্রদায়কে যদি আমরা এনেবল করে দিই, সমর্থ করে দিই দেশকে ডিফেন্ড করার জন্য, তাহলে পরে এটার কার্যকারিতা অনেক বেশি হবে। কোনো জোটে যাওয়ার দরকার নাই, জোটরাই আমাদের কাছে আসবে তো। বাংলাদেশের মিলিটারি ট্রেনিংটা কি খুব এক্সপেন্সিভ? মানে এটা আমরা কেন করিনি এতদিন, বা এখনো কেন চিন্তা করছি না? শুনেন, দেশ বাঁচানো বেশি বড় প্রায়োরিটি না, মিলিটারি এক্সপেন্ডিচার বড় প্রায়োরিটি। আপনি আজকে আমি আপনাকে বলি, দেশে যে দুর্নীতি হয়েছে সেটা যদি আপনি অর্ধেকটা কমায় দিতে পারেন, আপনি বহু বছর ধরে মানুষকে ট্রেনিং দিতে পারবেন, তাই না? আপনি হিসেব করে দেখেন, যদি ধরেন 100 কোটি টাকা বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে রাফলি, বা 80 বিলিয়ন ডলার, তার যদি 1/4, 1/5 যদি আপনি 1/10 যদি দেয়, আপনি চিন্তা করে দেখেন কত বছর আপনি ট্রেনিং দিতে পারবেন। খরচের কথা আমি ভাবছি না, সেটা সম্ভব, এবং এই খরচটা বাংলাদেশের জনগণ দেবে। আমরা কি শেষ প্রশ্নে যাব, যে আমরা কিভাবে আমাদের ফরেন পলিসিটাকে সাজাবো আগামীতে? সেই কথাগুলো বললাম। প্রথম কথাই হচ্ছে যে আপনি আরেকটা প্রশ্ন বলেছিলেন যে আপনি আবার ফিরে আসবেন ওই প্রসঙ্গে। হ্যাঁ, না ওইটাই, যে আমাদের ফরেন পলিসি নতুন করে সাজানোর বিষয়টা। তো কিছু কথা আমি বললাম। প্রথম জিনিসটা হচ্ছে, আমাদের একটা অটোনমাস ফরেন পলিসি তৈরি করতে হলে আমাদের ফরেন পলিসি কি হওয়া দরকার, হ্যাঁ, সেটা নির্ধারণ করতে হবে। সেটার মাপকাঠি হবে আমাদের স্বার্থ। আমাদের স্বার্থের বাইরে কোনো কথা নাই। স্বার্থের যার সঙ্গে আছে আমি তার সঙ্গে আছি, হ্যাঁ, সেটা স্বার্থগত নৈকট্য, যেটা আমি বললাম। যার সঙ্গে স্বার্থ নাই, যে আমার সঙ্গে বৈরী মনোভাব করবে, তার সঙ্গে আলাদা ব্যবস্থা। আচ্ছা, এইটা এক। জনগণের সম্পৃক্ততা এবং মালিকানা, সেটাও আমি বললাম। 3 নম্বর হচ্ছে আমাদের ফরেন সার্ভিসটাকে শক্ত করে সাজানো। এটা অলরেডি খুব ভালো ভালো ছেলে মেয়ে আছে, আমাদের উপাদানটা আছে। তারপরে কোঅর্ডিনেটেড ফরেন পলিসি, এই বিক্ষিপ্তভাবে বিভিন্ন মন্ত্রণালয়ে তার ফরেন পলিসি চালাবে, এটা না করে সবাই মিলে একটা সমন্বিত প্রচেষ্টা, এবং সেটার একটা মেকানিজম তৈরি করা। এই কথাগুলো আমি বলতে চেয়েছিলাম, সেটা আমি অলরেডি বলেছি। আচ্ছা, আর দুইটা জিনিস আপনি যেহেতু বললেন, ওই যে 80 বিলিয়ন ডলার যেটা পাচার হয়ে গেছে আর কি, এই টাকাটা ফেরত আনাটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। এই বিষয় তো আমি এবং আমার 2জন কলিগ রিসেন্টলি লিখেছি। বিভিন্ন দেশ এই টাকা আনতে পেরেছে, এর জন্য বিভিন্ন মেকানিজম আছে। আমি খুব খুশি যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশের কাছে এই বিষয়ে সাহায্য চাওয়া হয়েছে। এই অর্থগুলো আইডেন্টিফাই করা খুব কঠিন কাজ নয়, এবং শুধু অর্থ নয়, বিভিন্ন জায়গায় প্রপার্টি করা হয়েছে, এগুলো আইডেন্টিফাই করা অসুবিধা নয়, কিন্তু কাজটা শুরু করে দিয়ে যেতে হবে। এটা দীর্ঘকালীন কাজ, এবং এটা চালিয়ে যেতে হবে। আমার তো মনে হয় যে এইটার জন্য সরকার একটা বিশেষ টাস্ক ফোর্স তৈরি করুক। নানান রকম কমিশন তো করলো, আমরা যদি এই যা চলে গেছে তার একটা অংশ আনতে পারি, তাও সেটা তো আনা হলে তো দেশের টাকা, ভাই, আমাদের টাকা তো এভাবে চুরি করে নিয়ে যাবে, আমি হাত গুটিয়ে বসে থাকবো, তা তো হয় না। অনেক কিছুর মধ্যে এটা একটা বড় ইম্পর্টেন্ট জায়গা। বিভিন্ন রকম মেকানিজম আছে, জাতিসংঘ, ওয়ার্ল্ড ব্যাংকের মেকানিজম আছে। সুইজারল্যান্ড আফ্রিকার একটা দেশকে বিরাট একটা অংশের টাকা ফেরত দিয়েছে। এখন সুইস ব্যাংকে অনেক বিশাল পরিমাণ টাকা গেছে বলে আমরা জানি। তো আমরা তাদের সঙ্গে যদি আলাপ করি, হ্যাঁ, ব্রিটেনে এক মন্ত্রীর বিলিয়ন ডলারের সম্পত্তি, তো এটা তো আইডেন্টিফাইবল। এমনকি সামিট গ্রুপের যে সম্পদ আছে সিঙ্গাপুরে, সেটাও তো বোধহয় ফেরত আনা সম্ভব। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে এটা হচ্ছে একটা আইনি প্রক্রিয়া। সেটা শুরু করার জন্য তো আপনাকে প্রথম পদক্ষেপগুলি নিতে হবে। সেজন্য এই জিনিসটার জন্য দেরি করার দরকার নেই, কোনো কমিশনের রিপোর্টের জন্য বসে থাকার দরকার নেই। ইমিডিয়েটলি একটা টাস্ক ফোর্স করে দরকার। সরকার তো কিছু ব্যবস্থা নিচ্ছে, সেই ব্যবস্থাটা যাতে একটা সমন্বিত ভাবে হয়, এবং এটা যেন দীর্ঘমেয়াদে একটা জীবন পায়। আমার ফাইনাল কোশ্চেন, আমার শেষ দিকে চলে এসেছি। গতকালকে প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, এবং উনি এই গত 1 মাসে কি কি অ্যাচিভ করেছেন সেটার একটা ফিরিস্তিও দিয়েছেন। এই লাইটে আপনি কিভাবে গত 1 মাসের বাংলাদেশের ফরেন পলিসি ধরেন, ফরেন পলিসির অ্যাক্টিভিটিসকে আপনি মূল্যায়ন করবেন? আচ্ছা, 3টে কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে আপনি একটা কথা বলেছেন রিসেন্টলি, যে এই সরকার 1 মাসে কোনো ভুল করে নাই, তাই না? সুতরাং সেটা একটা ভালো জিনিস, শুভ সূচনা বলতে পারি। মেজর ভুল করেনি, আমি এটা আচ্ছা,
দ্বিতীয় জিনিসটা হচ্ছে সরকারটা এখনো সংহত হয় নাই। 15 বছর ধরে যে জিনিস চলছে, আপনি তো 15 সপ্তাহ দিবেন তাকে, তাই না? তো সেই সময়টা তো তাকে দেওয়া দরকার। তা নাহলে পরে আমি জানি আকাঙ্ক্ষা আমাদের অনেক গগনচুম্বী, কিন্তু সেটার জন্য আমাদের তো একটু সময় দিতে হবে। এবং 15 সপ্তাহ পরে যদি আমি দেখি যে এটা এখনো ভুল দিকে আছে, তখন তো আমাদের দাঁড়িয়ে বলতে হবে এটা সঠিক দিকে যাচ্ছে না। আপনি শ্যাডো ক্যাবিনেট করে যে কাজটা করছেন, ভুলটা ধরিয়ে দিচ্ছেন, এটা কাউকে করতে হবে। হ্যাঁ, দেশে বিভিন্ন লোক বিভিন্ন ধান্দায় আছে, আপনার তো সেই ধান্দা নাই। হ্যাঁ, তো আপনি এই যে সরকার, আমার একটা ধান্দা আছে দেশটা ভালোভাবে, সেটাই বলছি আমি, আবার ব্যক্তিগত ধান্দা ফিরে না আসুক। না, ধান্দা কথাটা তো খুব সদর্থে ব্যবহৃত হয় না, সেই জন্য এটা আমার একটা টেকনিক আছে, বুঝছেন? এটা আমি বলি আমার ক্ষুদ্র ভ্রাতাদেরকে বলি, মানে আমাকে অনেকে বলে যে আপনি তো ধান্দাবাজ, হ্যাঁ, আপনি তো চোর, আপনি তো অমুক, আমি সবকিছু মেনে নিই, হ্যাঁ ভাই ঠিক বলে আমি ওইটার একটা পজিটিভ মিনিং দাঁড় করাই আর কি। হ্যাঁ, আপনি তো সুযোগ সন্ধানী, তো এই সমস্ত যখন বলে তখন ওইটার একটা পজিটিভ মিনিং দাঁড় করা, ওইটাকে ব্যাখ্যা করি। তাছাড়া তো উপায় নাই, কারণ বাংলাদেশে যেভাবে আমরা আমাদের ভোকাবুলারি তৈরি করেছি এবং এক্সপেকটেশন তৈরি করেছি, সেটা হচ্ছে যে আপনাকে ঋষি হতে হবে, তুল্য মানুষ হতে হবে, এবং আপনার কোনো এটা আমাদেরকে বলতেন, আমাদের রাজনীতির মারা গেছেন ভদ্রলোক, খুবই স্নেহ করতেন, কমিউনিস্ট পার্টির রাজশাহীর নেতা ছিলেন, রাজশাহী ইউনিভার্সিটির টিচার ছিলেন, নাসের ভাই। উনি হচ্ছেন কবি রফিকের ছোট ভাই। তো উনি আমাদেরকে এটা শেখাতেন আর উনি বলছিলেন যে বুঝছো, যে বাংলাদেশের মানুষ রাজনীতি করতে আসলে তখন মনে করবে যে এই লোকটা ঋষি, এর কোনো দোষ ত্রুটি নাই, একেবারে পয়গম্বর, ওর হাগামতাও নাই। ওই রকম আর কি, তো যে নেগেটিভ মিনিং দিয়ে মানুষকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা, ওইটাকে একটু রিডিফাইন করা এবং এই অ্যাপ্রোচটাকে চেঞ্জ করার জন্য আমি বলি আর কি। যাই হোক, বলেন প্লিজ। প্রথম কথা হচ্ছে তারা বড় ধরনের ভুল করেন নাই। আমি 15 সপ্তাহ সময় দেব। আমি খুব খুশি হলাম প্রফেসর ইউনূসের একটা কথা শুনে, যে আমাদের অধৈর্য হওয়া দরকার। হ্যাঁ, অধৈর্য হওয়া দরকার, অধৈর্য হব। আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। তো আপনারা অধৈর্য হবেন না এটা আমি বলবো না, সেই, হ্যাঁ, তো যাই হোক, ওনার ডিটারমিনেশন যে কতটুকু, তার একটু আমি টের পেয়েছিলাম বহুকাল আগে। আমি তখন নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনে উনি এসেছিলেন, তো আমার উপর দায়িত্ব পড়লো ওনাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে। তো ওনার 1989-89 ঘটনা। তো ওনার প্রায় 1-1.5 ঘন্টা গাড়িতে নিরবচ্ছিন্ন সময় পাওয়ার সৌভাগ্য তো একটা বড় ভাগ্য। তো তখন উনি একটা কথা বলেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ডিপার্টমেন্টের এক অধ্যাপক ছিলেন, আব্দুল্লাহ ফারুক সম্ভবত নাম, উনি একসময় পরিকল্পনা কমিশনের সদস্য হয়েছিলেন। উনি, প্রফেসর ইউনূস আমাকে বললেন, আমি খুব দুঃখ পেলাম, উনি বললেন গ্রামীণ ব্যাংকের মতন ইনিশিয়েটিভ এগুলো বুদবুদের মতো হাওয়ায় মিলিয়ে যাবে। তো বললেন যে আমি বললেন এই কাজ মর্মটাই তো বুঝতে পারছি না। আমি যে গ্রামীণ ব্যাংক ধরেছি, আমি কি ছাড়বো? আমি কখনোই গ্রামীণ ব্যাংক ছাড়বো না। দেখেন, উনি কখনো ছাড়েন নাই, ওনাকে ছাড়ানো হয়েছে। এই যে কমিটমেন্ট, লেগে থাকা, উনি লেগে থাকবেন, এটা আমি নিঃসন্দেহ, উনি লেগে থাকবেন। কথা হচ্ছে যে আমরা কি লেগে থাকবো কিনা, তাই না? তো ওই যে ম্যানেজমেন্ট স্টাইল, আমি তো ওনার কাজ করছি আপনি জানেন, তো ওনার যে ম্যানেজমেন্ট স্টাইল এটা ইউনিক, কোয়াইট ইউনিক। এটা ওনার সাথে যারা কাজ না করেছে এটা বুঝতে পারবে না। এবং আমি যখন উনি কথা বলেন, মানে কোন একটা প্রসেসের কথা বলেন, উনি যে এটা কিভাবে বলছেন এবং এই কাজটা কিভাবে করবেন, এটা আমি তখন বুঝতে পারি। মানে উনি বিটুইন দ্য লাইনস আমি পড়ে ফেলতে পারি। ধরেন আমি একটা এক্সাম্পল দিই, যে ছাত্রদের সাথে মিট করলেন না, উনি বললেন না যে মাসে অন্তত একটা করে চিঠি দিও। হ্যাঁ, তো আমি তখন এটার সাথে কানেক্ট করলাম। আমি তো ওনার হেলথ প্রোগ্রামের কোঅর্ডিনেটর ছিলাম। তো এই বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে মাসিক প্রতিবেদন একটা করে পাঠাতে হতো আর কি। এইটা প্রফেসর ইউনূস নিজে পড়তেন, প্রত্যেকটা নিজে পড়তেন, আমি তো কম্পাইল করতাম, করে ওনাকে পাঠাতাম। হ্যাঁ, এবং শুধু তাই না, তখন স্বাস্থ্যকেন্দ্র তো কম ছিল, তো সেটা তো উনি পড়তেনই। এমনকি উনি সিলেক্ট করে বিভিন্ন গ্রামীণ ব্যাংকের যে ব্রাঞ্চ গুলো আছে, ওই ব্রাঞ্চ ম্যানেজার যে রিপোর্টটা পাঠাতো, মাসিক প্রতিবেদন, এবং একটা ধরেন 10 পৃষ্ঠা ধরে বুঝিয়ে সেটা উনি পড়তেন, পড়ে নোট দিতেন। হ্যাঁ, এটা কোয়াইট ইউনিক। এটা এই ম্যানেজমেন্ট স্টাইল আমি কোথাও দেখিনি। ওই চিঠি লিখো, একটা করে চিঠি লিখো, অনেকে বলছেন যে একটা করে চিঠি লিখো, উনি পড়বেন, উনি এটা পড়বেন, এবং এটা আমি জানি উনি এটা পড়বেন। হ্যাঁ, উনি কাজটা এভাবেই করেন। সেজন্য আমি কেউ যখন বলে, আমি তখন বলি যে আপনি ইমেল করেন না কেন, ওনাকে জানান, প্রফেসর ইউনূসকে জানান, উনি এটা দেখবেন, পড়বেন।
আমি আপনাকে বলি, আমরা অভ্যস্ত হয়ে গেছি সেই ব্রিটিশ আমলের কলোনিয়াল ঔপনিবেশিক আপনার শাসন পদ্ধতিতে। খুব একটা বদলায় নাই কিন্তু। বাংলাদেশ, ভারত, পাকিস্তান কোথাও বদলায় নাই। সেই মান্দাতার আমলের সিআরপিসি দিয়ে দেশ চলছে। তো এখন ধরেন উনি একটা বই লিখেছিলেন, খুব দামি বই, এটা আমার ডেস্কে সবসময় থাকতো, পথের বাধা সরিয়ে নিন, মানুষকে এগোতে। হ্যাঁ, এই এক কথাতে উনি আমাদের সরকারের প্রকৃতির কথা বলে দিয়েছিলেন। ঔপনিবেশিক আমলের সবচাইতে বড় দিকটা ছিল পথের বাধা, মানুষকে এগোতে দিত না। তো ওনার আমলে আমি এইটুকু আশা করব যে সরকারের যে কর্মপদ্ধতি সেটা কিছুটা পরিবর্তন হলেও হবে, সরকার কিছুটা গণমুখী হবে, সরকার মানুষের কাছাকাছি পৌঁছানোর চেষ্টাটা করবে। উনি যদি সেইটা দিয়ে যেতে পারেন, আমাদের প্রত্যাশা তো অনেক, তাই না? কিন্তু এইটুকু যদি দিয়ে যেতে পারেন, মানে দেশের ওপরে মানুষের মালিকানার প্রতিষ্ঠা করা, সেইটার কাজটা যদি কিছুটা এগিয়ে নিতে পারেন, আমি বলবো উনি 1000% সাকসেসফুল, 100% না, 1000% সাকসেসফুল। এবং আমাদের খুবই সৌভাগ্য, আমি এখানে থাকি আমেরিকাতে, আমি জানি সারা দুনিয়াতে ওনার সুনামের কথা। আমরা এমন একটা লোক পেয়েছিলাম, ওনার বিরুদ্ধে কেউ যদি বাইরে থেকে কিছু করতে চায়, সুবিধা করতে পারবে না। এটা আমাদের জন্য বড় রক্ষা কবচ। সুতরাং আমি মনে করি ওনাকে সব ধরনের সহায়তা করা উচিত, উনি যাতে সফল হন। হ্যাঁ, ওনার যাতে টিকে থাকতে অসুবিধা না হয়, এমন কিছু আমরা যাতে না করি যে ওনার চলে যেতে হয়। হ্যাঁ, তো এইটা আমাদের নিশ্চিত করতে হবে। না, আমরা হয় কি যে আমি তো আবার বলেছি, ঘোষণা দিয়ে তো বলেছি যে আমি বিরোধী দলের দায়িত্ব পালন করব এবং আমি তো ক্রিটিসিজম করি। হ্যাঁ, তো আবার অনেকে মনে করে যে আমি যে ক্রিটিসিজম করছি আমি কি এই সরকারের বিরুদ্ধে, আমি কি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে। এরকম আজকে সকালে আমার এক বন্ধু ফোন করলো, হ্যাঁ, যে ফোন করে বললো যে কি অবস্থা, কোথায় যাচ্ছে। আমি ওকে এক বাক্যে বললাম, ভালো দিকে যাচ্ছে, ভালো দিকে যাবে। আমি যতই ক্রিটিসিজম করি না কেন, ক্রিটিসিজমটার লক্ষ্যটা হচ্ছে যে আর কেউ যেন না করে ক্রিটিসিজমটা, হ্যাঁ, এবং সরকার যেন সঠিক রাস্তায় থাকে, যে রাস্তায়। এই 60 মিনিটের আলাপের সময় তো আমরা সেই কথাটাই দুজনে আমরা আলাপ করেছি যে অন্য কারো হাতে এই বেসামাল সমালোচনার ভারটা দেওয়া যাবে না, একটা গঠনমূলক সমালোচনা। এবং এর মাধ্যমে একটা দৃষ্টান্ত উপস্থাপন করা হচ্ছে যে এই ধরনের সমালোচনা সম্ভব। হ্যাঁ, সরকারকে গালাগালি না করে, তার যে আপনার গালাগালির লাইসেন্স আছে, আমার নাই। সরকারকে গালাগালি না করেও হ্যাঁ কঠোর ভাষায় বলা যায়, এবং তাতে যে সরকার তার কোর্স পরিবর্তন করে। হ্যাঁ, এবং আমি দেখেছি আপনার কথায় সরকার অনেক কিছু পরিবর্তন করছে। এইটা কিন্তু একটা ভালো সরকারের লক্ষণ, যে ভালো সমালোচনা এসছে, আমরা সেটার রেসপন্স করবো না কেন? হ্যাঁ, এই যে খোলাখুলি ভাবে কাজটা করা, এবং সবটাই তো দেশের স্বার্থে। ভাইয়া, উনিও এই বয়সে সারা জীবন তো সততার সঙ্গে কাটিয়েছেন, তাই না? এই বয়সে তো ভালো কাজ করবেন। আমরাও মনে করি যে ওনার নেতৃত্বে আমরা একটা জায়গায় পৌঁছে যেতে পারবো। সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব সেইখান থেকে সেই ভারটা হাতে নিয়ে সেই পথে আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা, এই পরীক্ষাটা কিন্তু আমরা 2 বছর রাজনৈতিক দলগুলিকে, তারা কি করছে, তারা কি ক্ষমতায় যাওয়ার জন্য হামলে পড়ছে, তারা কি এখনই আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে বলে চাঁদাবাজিতে নেমে পড়লে তার দল কি করছে সেটা বন্ধ করার জন্য আমরা দেখবো। সেটা দলগুলি রেসপন্সিবল। এটার ব্যাপারে আমি একটু বিনয়ের সাথে রাজনৈতিক দলগুলোকে বলতেই চাই, হ্যাঁ, যে রাজনৈতিক দলের যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, এটাতে তো ওনাদের অনেক ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা রাজনৈতিক দল। হ্যাঁ, দেখুন না, 2 বছর লম্বা সময় ওনারা বিভিন্ন স্তর থেকে, আমাদের দেশে মেধাবী লোকের অভাব নেই, তো দেশে বিদেশে সব জায়গাতেই আছেন। আমি একটা বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টি বোর্ডের মেম্বার, সেটা একজন প্রতিষ্ঠাতা। আমি জানি যে মেধা আছে আমাদের দেশে। এই মেধা না থাকলে এই ছাত্র আন্দোলন করতে পারতো না, ভাই। আচ্ছা, এবং বিদেশে যে কি পরিমাণ মেধা সেটাও আমি জানি। তো এই মেধার যদি তারা মোবিলাইজ করে এবং সে গতানুগতিক রাজনীতিতে না যায়, একটা ব্রেইন ট্রাস্ট তৈরি করে প্রত্যেকটা দল, হ্যাঁ, যে সেই ব্রেইন ট্রাস্ট তাকে বিভিন্ন সেক্টরে কি করতে হবে সেই উপদেশটা দেবে, এবং সরকার দলের কর্তা ব্যক্তিরা সেটা শুনবেন এবং মানুষ দেখবে যে তারা শুনছেন। এই কাজ না করলে পরে তো আমরা সেই আগের জায়গাতে পৌঁছে যাব। আগের জায়গায় পৌঁছে যাওয়ার জন্য কিন্তু মানুষ শহীদ হয় নাই, রক্ত দেয় নাই, ওই ইন্টেলেকচুয়াল অ্যাসেটটা যদি ডেভেলপ না করে রাজনৈতিক দলগুলো, তাহলেই বিপদ। মানে ধরেন আমি যদি বলি আর কি, ধরা যাক যে বিএনপি ক্ষমতায় গেল,
তাহলে আমাদের বাণিজ্য মন্ত্রী কি হবে? কেউ কি বলতে পারবে? মানে এটা কিন্তু আমাদের বলতে পারা উচিত ছিল, তাহলেই বুঝতে পারতাম যে বিএনপি প্রিপেয়ার্ড। না হয় কি, আমি আপনাকে বলি, আগামী 1 বছরের ভেতরে যদি বিএনপি বা জামাত বা অন্যান্য দল এসে আমাদের এই শ্যাডো ক্যাবিনেটটা নিয়ে নেয়, আমি খুব খুশি হব। আপনারা নেন, অবশ্যই অবশ্যই। আমরা কেন এই কাজটা দীর্ঘদিন করবো? এটা তো ঠিক না, তাই না? Exactly, আপনারা নেন, exactly, আপনারা দেশ চালাবেন, আমরা তো যাচ্ছি না, তাই না? exactly. আপনারা চালান, আমাদের ক্ষমতার লোকটাও নাই। আপনারা চালান, আমরা দূর থেকে দেখবো, ভালো কাজ করলে হাত তালি দেবো, খারাপ কাজ করলে সমালোচনা করবো। কিন্তু আপনারা দেশ চালাবেন অথচ এখন থেকে দায়িত্ব নিবেন না, এটা তো হয় না। 2 বছর আপনাদের প্রিপারেশন টাইম।